আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই আন্তরিকভাবে দুঃখিত যে আজকে খুব আশা ছিল একটা লাইভ ক্লাস নেওয়ার, কিন্তু এই নেট সমস্যার জন্য আজকে সারাদিনে বাসায় খুব নেটের সমস্যা, মোবাইলটাতেও নেটে খুব সমস্যা দেখা দিচ্ছে। এজন্য আজকে লাইভটি করা সম্ভব হয়নি। তবে আমি একটা রেকর্ডেড ভিডিও দিচ্ছি, সবাই এটা দেখে নেবে। আশা করি খুব এটা থেকে অনেক কিছুই কমন পাবে ইনশাআল্লাহ। যা যা বলবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, একটু মনোযোগ দিয়ে শুনবে। সবকিছু তো আল্লাহর উপর, কিছু জিনিস হয়তোবা এমনিতেই কমন পড়ে যায়, তো এটার জন্য ক্রেডিট নেওয়ার কোনো কিছুই নাই। তবে মোটামুটি আগের এক্সপিরিয়েন্স থেকে আমরা যতটুকু বুঝতে পারি ওই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করব, যে কিভাবে অ্যান্সার করলে বা কোন কোন টপিকগুলো একটু ভালো মতো পড়লে পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়া যেতে পারে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। সবাই সাথেই থাকো এবং দেখতে থাকো। আচ্ছা, প্রথমত আমরা যেই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছি, সাজেশনটার নাম দিয়েছি বুলেট সাজেশন। বুলেট সাজেশন নাম দেওয়ার একটা কারণ হচ্ছে আহ, যাতে এখান থেকে খুব ভালো মতো খুব অল্প সময়ে কিছু কমন পড়ে আর কি, এই জন্য এটার নাম পেলে আমার দেওয়া বুলেট সাজেশন। তো এখানে তোমরা মোটামুটি যতটুকু পারো একটু দেখো, চেষ্টা করবে যেগুলো বলি ওই রকম ভাবে পড়ার। আহ, বাকিটা আল্লাহর হাতে। আমি তো আবারও বলতেছি, সবাই তো মোটামুটি প্রিপারেশন নিছো, কালকে অনেকেই অনেক সাজেশন দিয়েছে, অনেক সাজেশন দেখেছো। মোটামুটি এখন সবাই রেস্টে আছো আর কি। তো তোমাদেরকে একটু জ্বালাচ্ছি আর কি, যে কিভাবে অ্যান্সার করবো। দেখো, আগে আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশন জিনিসটা একটু খেয়াল করি। হ্যাঁ, মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি তোমাদের কি কি থাকে, এইচএসসি তে কি কি থাকে এখানে। ফার্স্ট পেপারের জন্য প্রথমে একটা প্যাসেজ থাকবে যেখান থেকে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, মানে এমসিকিউ। এখান থেকে তোমার এমসিকিউ থাকবে, তারপর হচ্ছে তোমার শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন থাকবে। আহ এটা হচ্ছে একটা প্যাসেজ থেকে। তো এই মাল্টিপল চয়েস কোশ্চেন আর শর্ট অ্যান্সার কোশ্চেনের জন্য কিছু কথা বলি। যেমন মাল্টিপল চয়েস কোশ্চেন, এগুলা আমরা গতানুগতিক যেই রকম ভাবে আগে এসএসসি তে দিয়ে এসেছি একই রকম, কোনো পার্থক্যই নাই এটার মধ্যে, একইভাবে অ্যান্সার করবা। শর্ট কোশ্চেন সেম। এখন 3 নম্বরের জন্য আরেকটা প্যাসেজ থাকে, ওইখান থেকে হয়তো ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট, এই দুইটার যে কোনো একটা আসে। তো আমরা মূলত এখানে ফ্লো চার্টটাই প্রেফার করি সব ক্ষেত্রে, কারণ ফ্লো চার্টটাই বেশি আসে। ইনফরমেশন ট্রান্সফারটা ওরকম কখনো আসে নাই, বা আসলেও খুব কম আসছে। তারপরে থাকে হচ্ছে সামারি। সারাদিন পড়াতে পড়াতে মানে গলার অবস্থা খুবই খারাপ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। সামারির ক্ষেত্রে আমরা কিছু আলোচনা করব। আগে আমি বলে যাচ্ছি যে সামারিতে এখানে তোমাদের নাম্বার হচ্ছে 10। তারপরে হচ্ছে এখানে উইথ ক্লু থাকবে, তারপর উইদাউট ক্লু থাকবে। অবশ্যই এখানে প্যাসেজ 3টা, আবার বলে দিচ্ছি, এমসিকিউ আর শর্ট কোশ্চেনের জন্য একটা, ইনফরমেশন ট্রান্সফার ফ্লো চার্টের জন্য একটা, তারপরে সামারির জন্য একটা। এই 3টার জন্য 3টা আলাদা আলাদা প্যাসেজ থাকবে, তবে সবগুলা প্যাসেজ তোমাদের বই থেকে সিন প্যাসেজ, এখানে কোনো আনসিন প্যাসেজ থাকবে না। তারপর এখানে ধরো উইথ ক্লু আছে, তারপর উইদাউট ক্লু আছে। এগুলাতে উইথ ক্লুতে 5, উইদাউট ক্লুতে 10 নাম্বার। রিঅ্যারেঞ্জ আছে এখানে 10 নাম্বার। আর রাইটিং পার্ট যেটা, ওই রাইটিং পার্টের মধ্যে তোমাদের কি কি থাকে, রাইটিং পার্টের মধ্যে তোমাদের গ্রাফ চার্ট আছে, গ্রাফ চার্টে 15 নাম্বার। যদিও শর্ট সিলেবাসের কারণে নাম্বার এখানে বেশি। স্টোরি রাইটিং এ 15, আর হচ্ছে ইনফর্মাল লেটার এটাতে হচ্ছে 10 মার্কস। এই হচ্ছে টোটাল তোমাদের 100 মার্কস এক্সাম। আচ্ছা, প্রথমে আমরা এমসিকিউ আর শর্ট কোশ্চেন গুলা বা যেই সিন প্যাসেজ গুলা, এই প্যাসেজ গুলা নিয়ে একটু আলোচনা করি। দেখো, আমরা অনেকেই অনেক সাজেশন এখানে দেখেছি, অনেক সাজেশন
আমাদের সামনে এসেছে। তো এই সাজেশনগুলা দেখতে দেখতে আমাদের অনেক ধরনের আইডিয়া হয়েছে। তো আমার যে আইডিয়া বা আমার যে এক্সপিরিয়েন্স ওইখান থেকে আমি এই ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলোকে আমি 5টা সেটে আমি আলাদা করে দিয়েছি। মানে আমার কাছে মনে হয় যে এরকম যে কোনো একটা সেট হয়তোবা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো এই জন্য দেখো যেমন সেট 1 যেটা, হ্যাঁ, 1 নম্বর সেট, এটার মধ্যে আমরা ফার্স্টে রেখেছি হচ্ছে ড্রিম। এবার এই ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড এই যে প্যাসেজটা এটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং আমি আমার পেজের মধ্যে যে সাজেশনটা দিয়েছিলাম এটার মধ্যে কিন্তু আমি ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড এটা 3 স্টার দিয়েছিলাম, মানে মোস্ট ইম্পর্টেন্ট। এডুকেশন গিভস আস নলেজ আর এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট। তবে আশা করি এই যে যেই 3টা প্যাসেজ দেখতে পাচ্ছ এই 3টা প্যাসেজ থেকে ইনশাআল্লাহ একটা প্যাসেজ তোমাদের অবশ্যই কমন আসবে। এই 3টা প্যাসেজ খুব ভালো মতো পড়ে নিবা ফার্স্ট অফ অল, এই জন্য আমি এটা সেট 1-এ রাখছি। এবার আসি সেট 2। সেট 2-তে মধ্যে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট, চিলড্রেন মাস্ট পাস থ্রু, দুইটাই খুব ইম্পর্টেন্ট প্যাসেজ এই দুইটা। তারপর আই হ্যাভ আ ড্রিম আর দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এই 4টা প্যাসেজ রেখেছি আমি সেট 2 এর জন্য। মানে এটা যে ইম্পর্টেন্ট না তা না, মানে এটার থেকে এটা একটু লেস ইম্পর্টেন্ট, তবে এগুলো ভালো মতো মানে সেট 1, 2 এবং 3 এখান থেকে কোনোটাই বাদ দেওয়া যাবে না, খুব ভালো মতো পড়তে হবে। তবে এখান থেকে ফার্স্ট যেটা আমরা দেখলাম সেট 1, এই সেট 1টা আবারও বলতেছি খুব ভালো মতো 3টা প্যাসেজ থেকে ইনশাল্লাহ এবার একটা প্যাসেজ কমন আসবেই আসবে। এরপরে আসি, আমি খুবই দুঃখিত যে আমার স্টুডেন্টরা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে, আমি মানে সবার কাছে খুব ক্ষমা প্রার্থী যে আসলে নেটে এরকম সমস্যা হবে আমি নিজেও বুঝতে পারিনি। পরবর্তী ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার জন্য চেষ্টা করব কালকে একটা লাইভে আসার, সবাই অবশ্যই সাথে থাকবে। আচ্ছা, সেট 2 যেটা, সেট 2 এর মধ্যে আমরা 4টা প্যাসেজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যাডোলেসেন্স, চিলড্রেন মাস্ট পাস থ্রু, আই হ্যাভ আ ড্রিম, ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেড, ম্যান ইজ বাই নেচার। এই 4টা প্যাসেজ খুব ইম্পর্টেন্ট, এটা আমি সেকেন্ড স্টেপে রেখেছি। থার্ড স্টেপ, আচ্ছা এই যে দেখেন, দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন অ্যাট দ্য ডে লাইট আই ওয়াজ হাফ ওয়েকেন্ড, এটা হচ্ছে আপনার ওই জেরির থেকে, জেরির যে গল্প এগুলোর থেকে। তো মোটামুটি যখনই কোথাও কোনো পরীক্ষা বা কিছু হয় এই জেরির গল্প থেকে একটা না একটা কিছু দেয়, পরীক্ষাতে আসে। তো মানে এই ইংরেজি ফার্স্ট পেপারের জন্য মাদার অফ দ্য প্যাসেজ বলি আমি এই দুইটাকে, মানে সবার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় এটা। তো এই দুইটা খুব ভালো মতো দেখবেন, এখান থেকেও আসতে পারে। তারপর উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন, এটা মানে অতটা ইম্পর্টেন্ট না, তবে একটু দেখা যায়। ইকো ট্যুরিজম আছে, এটা আমি সেট 3-তে আমি এই 4টা রেখেছি, এর মধ্যে আমি বলছি যে 1 আর 2 এটা ভালো মতো পড়তে। সেট 4 এর মধ্যে আছে হচ্ছে 4টা, এই 4টার মধ্যে দেখেন নেলসন ম্যান্ডেলা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, আমেরিগো শিল্পী, যদি এখানে কোনো ক্যারেক্টার বেসিস কোনো প্যাসেজ আসে তাহলে এই 4টার মধ্যে থেকে একটা আসবে, এটা 100% শিওর থাকেন। যদি কোনো ব্যক্তি সম্পর্কিত পার্সন সম্পর্কিত কিছু আসে তাহলে এই 4টার থেকে আসবে। সেট 5 এক্সেপশনাল, যদি এরকম হয় যে উল্টাপাল্টা কোশ্চেন বা একটু টাফ কোশ্চেন হয় তাহলে এই 3টা প্যাসেজ থেকে একটা প্যাসেজ আসবে। ইকোট্যুরিজম, জাঙ্ক ফুড আর হচ্ছে সাইবার বুলিং। তো এই যে যে 4টা 5টা সেট, আশা করি এই 5টা সেটের যে প্যাসেজগুলো আছে এগুলোর থেকে একটা প্যাসেজ ইনশাল্লাহ কমন পড়বে। একটা বলি সরি, মানে যেই 3টা প্যাসেজ আসবে 3টা প্যাসেজই কমন পড়বে ইনশাল্লাহ, আশা রাখি। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে। তো আমরা একে একে আসি যে এমসিকিউ গুলার ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো যে এমসিকিউ যখন আমরা অ্যান্সার করব, এমসিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে নাম্বারগুলো আমাদের অবশ্যই ভালো মতো খেয়াল রাখতে হবে। জিনিসগুলো একটু দেখেন আমি বলি। ধরেন এখানে আমি নাম্বার আসলো, আমরা অনেকে কি করি প্রথমে আমরা লিখি অ্যান্সার টু দ্য কোশ্চেন নং, এভাবে লিখি আমরা অ্যান্সার টু দ্য
কোশ্চেন নং, খেয়াল করেন কথাটা, এটা লিখার পর অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 লিখলাম। তারপরে আমরা এইখানে যে নাম্বারগুলো দিব, যেমন এ, তারপরে হচ্ছে বি, সি, ডি, ই, এইগুলার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো প্রথমে এটা লিখে আমরা একটা অ্যারো চিহ্ন দিব, তারপরে লিখবো হচ্ছে অ্যান্সার। অ্যান্সার লিখে যেইটা কারেক্ট অ্যান্সার 1 2 3, ধরেন এটা 2, এরকম ভাবে আমরা লিখে তারপরে এখানে সঠিক অ্যান্সারটা অবশ্যই লিখতে হবে। অনেকে আমরা করি এভাবে নাম্বার দিয়ে এসে পড়ি, নাম্বার দিবেন না, এখানে এই দুইটা জিনিসই সুন্দর মতো লিখে দিবেন, কারণ অনেকেই অ্যান্সারটা লিখে না, শুধু এতটুকু লিখে আসে, অনেক সময় এটা কাটাও যায়। তো এরকম কোনো অপশন রাখবেন না যে অপশনগুলোর জন্য স্যার আপনার অ্যান্সারটা কেটে দিতে পারে, মানে অ্যান্সার কাটার কোনো স্কোপই রাখবেন না এখানে। এইভাবে করে আপনি ফার্স্ট পেপারে ওই এমসিকিউ গুলো অ্যান্সার করবেন। আর এমসিকিউ গুলো অ্যান্সার করার ক্ষেত্রে এখানে সিনোনিম অ্যান্টোনিম গুলো আসে, যেটা আমাদের প্রায় সময় খুব ঝামেলার মধ্যে পড়ি, যে আসলে আমরা বলি যে কিভাবে অ্যান্সার করব স্যার, সিনোনিম অ্যান্টোনিম তো খুবই কঠিন। একটা জিনিস, একটা ট্রিক্স বলে রাখি, যখনই সিনোনিম অ্যান্টোনিম আসবে, যেই ওয়ার্ডটা তোমার উপরে দেয়া থাকবে আর অ্যান্সার গুলা দেখবে যে তিনটা চারটা অপশনের মধ্যে তিনটা অপশন সেম সেম থাকে, ওই ডিফারেন্ট যেটা থাকে ওইটাই মোস্ট অফ দ্য টাইম অ্যান্সার হয়। তাহলে আগে চেষ্টা করবা যে এখানে তোমার ওই অপশন কোনগুলা মিলে একটার সাথে আরেকটা, ওই অপশনগুলা বাদ দিবা, বাদ দিলেই যে বাকিটা থাকে ওইটাই তোমার অ্যান্সার হয়। এটা নিয়ে আর বেশি সময় নষ্ট করছি না, আমরা পরের টপিকটাতে চলে যাই। এরপরে আসে হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনের ক্ষেত্রে কিছু ট্রিক্স বলি। কোশ্চেনে কিন্তু এখন আমাদের প্রতিটাতে 3 নাম্বার করে আছে। তো অনেকেই বলে যে খুব বড় বড় অ্যান্সার লিখতে, বিশাল বিশাল অ্যান্সার লিখতে। আচ্ছা, এটা খেয়াল রাখবা যে তোমার কাছে প্রশ্নে যেইটা চাইছে ওই উত্তর না লিখে তুমি যদি অপ্রাসঙ্গিক কোনো কথা লিখো, তাহলে কি ওটাতে তোমাকে মার্ক দিবে? তুমি যত বড়ই লিখো না কেন, অবশ্যই দিবে না। আর অ্যান্সার লিখার ক্ষেত্রে অবশ্যই ভার্বগুলা খেয়াল করবা, যেমন কোশ্চেন করছে তোমাকে প্রেজেন্ট ফর্মে, বাট তুমি অ্যান্সার দিচ্ছ যে ওইখানে পাস্ট ফর্মে, তাহলে কি হবে? অবভিয়াসলি হবে না। যেমন এখানে দেখো আমি 3টা প্রশ্ন রাখছি তোমাদের, 3টা প্রশ্ন একটু বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। যেমন প্রথমে এখানে লেখা আছে হু ইজ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কে? তাহলে তুমি যদি এখন নেলসন ম্যান্ডেলার জাতি গোষ্ঠী যা আছে সব এখানে লেখা দাও, তাহলে কি হবে? তোমাকে বলছে নেলসন ম্যান্ডেলা কে, তুমি এক কথা এটার অ্যান্সার দিবা। যেমন প্রথমে এখানে তুমি কি লিখবা, যেমন প্রথমে তোমার এখানে কি আছে দেখো, প্রথমে তোমার এখানে লেখা আছে হু ইজ নেলসন ম্যান্ডেলা, তাহলে আমরা সাবজেক্টটা শুরুতে নিয়ে আসবো, নেলসন ম্যান্ডেলা, তারপরে এই যে ভার্ব লিখবো নেলসন ম্যান্ডেলা ইজ, এই যে এখানে নেলসন ম্যান্ডেলা ইজ। এখন এই যে ভার্বগুলা লেখার ক্ষেত্রে আমরা অনেক ভুল করি, এখানে ইজ আছে আমরা ওয়াজ দিয়ে দেই, বা ওইখানে ওয়াজ আছে এখানে ইজ দিয়ে দেই। খেয়াল রাখবে এই ভার্বগুলা ভুল হলে কিন্তু অ্যান্সারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। মানে তোমাকে বলছে প্রেজেন্টের কাহিনী, তুমি বলতেছো এখানে পাস্টের কাহিনী, তাহলে কি হবে? অবভিয়াসলি হবে না। এজন্য এই জিনিসটা খেয়াল রাখবা যে ভার্বগুলা যাতে ভুল না হয়, প্রথমে সাবজেক্ট বসাইবা, তারপরে ভার্ব বসাইবা, তারপরে তোমার অ্যান্সার। নেলসন ম্যান্ডেলা ইজ কে ছিল? আ সাউথ আফ্রিকান লিডার অ্যান্ড ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। জাস্ট তোমার অ্যান্সার হচ্ছে এতটুকু। তুমি এরপরে অ্যান্সার লেখার পরে তোমার ব্লা ব্লা তুমি যা 2-3 লাইন মন চায় নেলসন ম্যান্ডেলা সম্পর্কে লিখো, বাট তোমার অ্যান্সার কিন্তু এখানেই হয়ে গেছে। তুমি যদি এইটা না লিখে তুমি যদি 4-5 লাইন 10 লাইনও লিখো, তাহলে তোমাকে একও দিবে না। জাস্ট তুমি খেয়াল রাখবা প্রথম 2-1 লাইনের মধ্যে যাতে যেই অ্যান্সারটা তোমার কাছে চাইছে ওই অ্যান্সারটা সুন্দর মতো দিতে পারো। তারপরে হোয়াই ইজ হি ফেমাস, হোয়াই ইজ হি ফেমাস, তিনি কেন বিখ্যাত? তুমি আমরা সাবজেক্টটা নিয়ে আসবো আগে, হি ইজ ফেমাস ফর, কেন বলছে? তো হোয়াই থাকলে এখানে খেয়াল রাখবা যদি কেন বলে তাহলে হয়তো ফর দিয়ে হবে বা বিকজ দিয়ে লিখতে হবে অ্যান্সার, যে হি ইজ ফেমাস ফর বা হি ইজ ফেমাস বিকজ। তারপরে তোমার যে অ্যান্সারটা এটা, হি ইজ স্ট্রাগল এগেইনস্ট অ্যাপার্থাইড অ্যান্ড ফর ওপেনিং আপ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি। আশা করি বুঝতে পারছো। যেমন বি নাম্বার আসো, হোয়েন ডিড হি বিকাম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, তাহলে এখানে আমার সাবজেক্ট কোনটা?
দেখো হোয়েন ডিড হি বিকেম, সাবজেক্ট কোনটা এখানে? হি। দেখো এখানে কিন্তু ডিড বলছে, তার মানে অ্যান্সার যখন আমি লিখবো আমার ভার্বটা কিন্তু কি হতে হবে? ভার্ব টু হতে হবে। দেখো হি বিকেম দ্য ফার্স্ট, এই যে এখানে দেখো বিকেম লিখছি। অনেকে কি করে এখানে ডিড আছে এটা খেয়াল না করে এখানে বিকাম আছে, এখানেও কি করে বিকাম লেখা দেয়। আসলে এইটা যদি এখানে লেখা দাও শেষ, ভুল। যদি কাইটাও দেয় কিছু করার আছে, কারণ তোমার কাছে চাইছে পাস্টের ইনফরমেশন, তুমি দিচ্ছ প্রেজেন্টের ইনফরমেশন। 1994 কি প্রেজেন্টের কোনো কিছু? এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। তো হি বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা ইন 1994। তারপর আসে সি নাম্বার, হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলাস ড্রিম? নেলসন ম্যান্ডেলার ড্রিম কি ছিল? তাহলে নেলসন ম্যান্ডেলাস ড্রিম, এই যে এখানে ওয়াজ আছে তাহলে এখানে ওয়াজ লিখতে হবে, ওয়াজ। তারপরে তার যে ড্রিম, এই ড্রিমটার কথা এখানে লিখবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই প্রশ্ন লেখার ক্ষেত্রে তুমি এই রুলসগুলা ফলো করে তারপরে তুমি এখন 3 নাম্বারের জন্য তুমি মনে করছো যে স্যার আগে তো 2 নাম্বার ছিল এখন 3 নাম্বার, 1 নাম্বারের জন্য একটু বেশি লিখবো না, এখন লেখো তুমি অ্যান্সার লিখার পরে তারপর 2-3 লাইন তুমি এক্সট্রা লিখো, সমস্যা নাই, যাতে বোঝা যায় যে তুমি এখানে 3 পাইবা। কিন্তু অপ্রাসঙ্গিক কোনো লিখাই অ্যান্সারের মধ্যে লিখবা না। ক্লিয়ার সবাই? এরপরে আসি হচ্ছে আমরা কোশ্চেনের পরে হচ্ছে ফ্লো চার্ট নিয়ে কিছু আলোচনা করি। আমরা ফ্লো চার্টে চলে আসি। দেখো ফ্লো চার্ট, ফ্লো মিন্স হচ্ছে প্রবাহমান ধারণা, প্রবাহমান ধারণা, ফ্লো চার্ট। তো এখানে আমাদের অনেক প্রকারের মানে কোশ্চেন, অনেক ধরনের নিয়ম। তবে আমি যেটা বলবো যে কোন কোন জিনিসগুলা করা যাবে না এটার প্রতি আগে খেয়াল রাখো, যে কোন জিনিস করলে তোমার ফ্লোচার্ট কাটা যেতে পারে। যেমন প্রথমেই অনেকে ফ্লোচার্ট লিখে যেভাবে, একটু খেয়াল করো। ধরো প্রথমে একটা বক্স করছে এখানে, তারপরে এখানে একটা বক্স করছে, আবার এখানে একটা বক্স করছে, আবার এখানে একটা বক্স করছে, এভাবে একটা বক্স করছে। এই ধরনের যদি বক্স আকারে লিখো তাহলে জিরো পাবা, জিরো লিখে রাখো, জিরো। ঠিক আছে, এইভাবে কখনোই ফ্লো চার্ট লিখবে না। ফ্লো চার্ট দুইভাবে লিখবা, হয় এটা হবে কি পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ, মানে এভাবে লম্বালম্বি করে লিখবা। ধরো এখানে একটা, তারপর হচ্ছে এখানে একটা, তারপর হচ্ছে তোমার এখানে একটা, এখানে একটা, এরকম করে তোমার 1 2 3 4 5 6টা এখানে বক্স হবে টোটাল। তুমি এভাবেও লিখতে পারো, আবার এটাকে ল্যান্ডস্কেপ আকারে এই যে এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, দুইভাবেই লেখা যায়। তবে এইটার ক্ষেত্রেও খেয়াল করবো, অনেকে কি করে একটা বক্স লিখছে, এই যে আমি দেখাচ্ছি, খেয়াল করো। সবাই তো লিখবা, তবে লিখার নিয়মগুলো একটু খেয়াল রাখতে হবে। অনেকে করে কি একটা বক্স লিখছে এতটুকু, দেখো কথাটা, তারপরে যে আরেকটা বক্স করছে, আরেকটা বক্স করছে এই যে এতটুক, আবার আরেকটা জায়গা করছে এতটুক। মানে তুমি দেখতে পারতেছো জিনিসটা কি? তুমি খেয়াল রাখবা তোমার এই যে বরাবর যেই সমান্তরালিটা আছে এটা যাতে তোমার ঠিক থাকে। বুঝতে পারছো? এই জিনিসটা যাতে ঠিক থাকে, মানে বক্সগুলো যাতে একই সিরিয়ালে হয়, এরকম যাতে ছোট বড় এইভাবে না হয়। এবার আসি আমরা এটা কিভাবে লিখা যায় ফ্লো চার্টটা। দেখো এই ফ্লো চার্টের ক্ষেত্রে যে হাউ টু রাইট ফ্লো চার্ট, ফ্লো চার্টে প্রথম নিয়ম সাধারণত ফুল সেন্টেন্স লিখা যাবে না। ফ্লো চার্টের মধ্যে কোনো ফুল সেন্টেন্স লিখা যাবে না। তোমাকে কেউ এখানে ডেসক্রিপশন দিতে বলে নাই কোনো কিছু, তোমাকে বলছে যে এটাকে ফ্লো আকারে ছোট ছোট আকারে প্রকাশ করো। তারপরে 2 নম্বরে কি করা যাবে না, কোনো সাবজেক্ট লিখা যাবে না, কারণ সাবজেক্ট যদি নিয়ে আসো এখানে সাবজেক্ট আনলে ভার্ব আসবে, আর যখনই এটা আসবে তখন তখন আবার এটা কি হয়ে যাবে, সাবজেক্ট আনলে আবার এটা কি হয়ে যাবে, সেন্টেন্স হয়ে যাবে। তাহলে সেন্টেন্স হলে তো আর এটা ফ্লো চার্ট থাকতেছে না।
আচ্ছা, প্রপার নাউনের ক্ষেত্রে ব্যক্তি, স্থান বা প্রতিষ্ঠানের নাম না হলে প্রথম লেটারগুলো অবশ্যই ছোট হাতের লিখতে হবে, কখনো ক্যাপিটাল লেটার লিখতে পারবে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সবাই ভুল করো, যে লিখার পরে শেষে একটা ফুল স্টপ দাও, না, কখনোই এটার মধ্যে কোনো প্রকারের ফুল স্টপ দেওয়া যাবে না। কয়েকটি শব্দের মাধ্যমে লিখতে হবে, মানে এটাকে ফ্রেজ আকারে লিখতে হবে। তাহলে এখন কথা আসতেছে যে ফ্রেজ কিভাবে হয়। আমরা একটু আসি ফ্রেজের মধ্যে। ফ্রেজটা আমরা কিভাবে লিখতে পারি? ফ্রেজের নিয়মটা আমরা দেখি, যে ফ্রেজগুলা কি। যেমন যদি তুমি সেন্টেন্স টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে শুরু করো, মানে ইনফিনিটিভ ফর্মে শুরু করো, এটা হচ্ছে একটা কি ফ্রেজ হয়ে যাবে। আবার যদি তুমি এটাকে কি করো, সরি, আবার যদি এটাকে ভার্ব ওয়ান প্লাস আইএনজি দাও, তাহলে এটা ফ্রেজ হচ্ছে। আবার যদি তুমি এটাকে কি করো, প্রিপোজিশন বানাও, এটাকে মানে প্রিপোজিশন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, মানে ফর বা অন্য কোনো প্রিপোজিশনের পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে যুক্ত করো, তখনও সেটা কি হয়ে যাচ্ছে, তখনও সেটা একটা ফ্রেজ হয়ে যাচ্ছে। বাট এখানে কোনো প্রকারেই কি আনা যাবে না বলছি, কোনো প্রকারেই ভার্ব আনা যাবে না, ভার্ব আনলে এটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে ভার্ব থ্রি দিয়ে যদি তুমি শুরু করো, দ্যাট মিনস এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল দিয়ে যদি শুরু করো, তাহলে সেটা কি, পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু করলে সেটাও একটা ফ্রেজ। ভার্ব টু দিয়ে শুরু করতে পারো, কোনো অ্যাডজেটিভ দিয়ে শুরু হতে পারে। আর অবশ্যই যদি এম ইজ আর দিয়ে থাকে, এম ইজ আর ওয়াজ আর এগুলো তো রাখা যাবে না, তাহলে এগুলোর পরিবর্তে আমরা কি করব, এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে আমরা বিং বসাবো। ঠিক আছে, এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে কি বসবে, বিং বসবে। আর যদি এখানে কি থাকে, হ্যাভ এজ হ্যাড থাকে, এগুলো তো হ্যাভিং ভার্ব, তাহলে এইগুলোর পরিবর্তে আমরা কি লিখে দিব, হ্যাভিং লিখে দিব, তাহলে এটা কি হবে, ফ্রেজ হবে। ধরো এখানে লেখা আছে যে খেয়াল করো, এখানে লেখা আছে টু গো টু স্কুল, টু প্লাস ভার্ব ওয়ান, এখানে কোনো সাবজেক্ট আছে, ভার্ব আছে নাই, ইনফিনিটিভ ফর্মে আমি লিখছি এটা, তাহলে এটা হচ্ছে একটা কি ফ্রেজ। গোয়িং টু স্কুল, ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, গোয়িং টু স্কুল ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, এটা একটা কি ফ্রেজ। তারপরে ফর প্রিপোজিশন দিয়ে শুরু, ফর গোয়িং টু স্কুল, এটা একটা কি ফ্রেজ। তাহলে এই ধরনের ফ্রেজ আকারে লিখতে হবে। তবে এখানে খেয়াল রাখবা যে তোমার যেই ফ্রেজ এখানে প্রথমটাতে দেয়া থাকবে, মানে প্রথম বক্সে যেই ফ্রেজ দেয়া থাকবে, ওই একই ফ্রেজ আকারে বাকিগুলো তোমার লিখতে হবে। যেমন আমরা একটা প্যাসেজ দেখি, যেমন এডুকেশন, এডুকেশন গিভস আস নলেজ, এই প্যাসেজটা আমরা সবাই পারি। ধরো এখান থেকে একটা ফ্লো চার্ট দিছে, রিড দ্য অ্যাবভ টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য পারপাস অফ এডুকেশন, মানে শিক্ষার উদ্দেশ্যগুলো কি। তাহলে আমার কাজ কি, প্রথমে আগে আমার এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে অ্যাকচুয়ালি এই শিক্ষার কাজটা কি। আমি ওইখানে যে ফ্রেজে কনভার্ট করবো এটা পরে আসি, যে আগে আমি বের করবো এখানে প্যাসেজ থেকেই তো সব হবে, যে এখানে কি কি আছে পারপাস অফ এডুকেশনাল। যেমন এখানে প্রথমে দেখো লেখা আছে এডুকেশন গিভস আস নলেজ এন্ড সেট অফ অ্যাবিলিটি টু ফাংশন মিনিংফুলি, এই যে একটা পাইছি, টু ফাংশন মিনিংফুলি। তারপরে এখানে আছে দেখো সাচ অ্যাজ দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিং রেশনালি, মানে কোনো জিনিসকে কি করতে, ঠিক করতে, বাছাই করতে, ডিসাইড থিং রেশনালি, অ্যান্ড মেক দ্য রাইট চয়েস, আবার কি করতে, সঠিক জিনিসটা বাছাই করতে সাহায্য করে। থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে, স্বাধীনভাবে চিন্তা করতে সাহায্য করে। টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি, পুরো সম্প্রদায়ের একটা কি সক্রিয় সদস্য হতে আমাদের সাহায্য করে। তাহলে এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে কি পারপাস অফ এডুকেশন। তাহলে যেমন প্রথম আমাকে একটা ধরো দিয়ে দিছে এনরিচিং নলেজ, আমার জ্ঞান বৃদ্ধি করে, তাহলে আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, একদম ফার্স্টে যেটা এনরিচিং নলেজ, তার মানে এটা কি দিয়ে শুরু হচ্ছে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে শুরু হচ্ছে। দ্যাট মিনস এর পরের যতগুলো আসবে সবগুলাই আমরা কি করব, ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে শুরু করব। তাহলে যেমন আমরা এখানে দেখেছিলাম কি কি লিখছে, ফাংশন মিনিংফুলি, তাহলে এখানে আমরা কি দিব, আমাদের কি করে, এনেবল করে, এনেবলিং আস টু ফাংশন মিনিংফুলি, এই যে ভার্ব ওয়ান প্লাস আইএনজি আনছি, কি হয়ে গেল, এটা ফ্রেজ হইলো। তারপরে আবার এখানে কি পড়ছি, ডিসাইড থিং রেশনালি, তাহলে আমাদের কি করে, অ্যালাউ করে, তো অ্যালাউইং আস টু ডিসাইড থিং রেশনালি। তারপরে যেমন এখানে কি পাইছি, মেক দ্য রাইট চয়েসেস, তাহলে এখানে কি
এম্পাওয়ারিং আস টু মেক দ্য রাইট চয়েস। তারপরে যেমন এখানে কি লেখা আছে, থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে আমাদের কি করে, এনেবল করে, এনেবলিং আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। তারপরে যেমন লেখা আছে কি, টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি, আমাদের প্রিপেয়ার করে, দ্যাট মিনস প্রিপেয়ারিং আস টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি। তাহলে এখানে যদি একটু খেয়াল করো, দেখো আমরা এখানে যেগুলা লিখছি প্রত্যেকটার মধ্যেই ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে। তো ঠিক সেম ভাবে যেইটা একদম ফার্স্টে তোমার যেইভাবে দেয়া থাকবে, এটা ইনফিনিটিভ ফর্ম থাক, জিরান ফর্ম থাক, যেটাই থাক, বাকিগুলা কি করতে হবে, তোমার একই ফর্মে লিখতে হবে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এবার আমরা সামারিতে আসি। সামারির ক্ষেত্রে কোশ্চেন থাকে আমাদের, স্যার সামারির কি কোনো শর্টকাট নিয়ম আছে? দেখো বাবা, সামারি হচ্ছে কি, যদি তুমি প্যাসেজ পড়া না বুঝো সামারি লিখতে পারবে না। তখন ওই যে অনেকের মতো হয়, অনেকে কি করে, প্যাসেজ যা আছে ওখান থেকে খুঁজা খুঁজা 3-4 লাইন লেখা দিয়ে শেষ, সামারি লেখাইছে, 10-এ 10 পেয়ে যাবে, এরকম কিছু না। তোমার কাজগুলাকে একটু খেয়াল করো, এখানে তুমি কি কি করবা সামারির ক্ষেত্রে। প্রথমত পুরো প্যাসেজটি পড়ে মূল ভার্ব বুঝতে হবে, মূল ভাব যেটা এটা তোমার বুঝতে হবে। প্যাসেজটা পড়ে থিমটা কি, যে এখানে প্যাসেজটা কি বুঝাইছে, এটা দিয়ে আমার কি করা উচিত, মূল ভাব। তারপর হচ্ছে সামারিটি হতে হবে টোটাল প্যাসেজের সর্বোচ্চ 3/1 মানে তোমার যে প্যাসেজটা আছে ওইটার 3/1 হবে কি, সামারি। এখন কইবা যে স্যার আমি কি স্কেল দিয়ে ভাগ করব, না, মানে তোমার একটা চোখের আন্দাজ আর কি, যতটুকু যত বড় আছে এটার 3/1 লিখতে হবে তোমার সামারির মধ্যে। সামারিটি অবশ্যই এক প্যারায় লিখতে হবে, যে আমরা বলি না রচনা বা কম্পোজিশনের মধ্যে আমরা কি স্যার প্যারা প্যারা আকারে লিখি, প্যারা ফ্রেজিং করে লিখি, না, সামারির মধ্যে এরকম কোনো প্যারাই দিবা না, সামারি এক প্যারায় লিখতে হবে। তারপরে হুবহু কোনো লাইন প্যাসেজ থেকে কপি করা যাবে না। আমরা কি করি, একদম হুবহু ওই প্রথম লাইন, মাঝখান থেকে 2টা লাইন, লাস্টের থেকে 2টা লাইন, 5টা লাইন মিলে আমরা সামারি লিখি, না, হুবহু কোনো মানে প্যাসেজ থেকে কোনো লাইন কপি করা যাবে না। সামারিটি সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্ট টেন্সে লেখার চেষ্টা করতে হবে, মানে যত সিম্পলি লেখা যায় ওগুলা চেষ্টা করবে। আর সামারির মধ্যে অবশ্যই যদি কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু বারবার নাউন ফর্ম ইউজ করবে না, এটা থেকে অ্যাভয়েড করবা। যেমন এখানে ধরো আমেরিকা সম্পর্কে আসলে বারবার বললা যে আমেরিকা এটা, আমেরিকা এটা, কেন, একবার আমেরিকা ইউজ করছো, একবার তুমি কি করো, হি ইউজ করো, প্রোনাউন ফর্মগুলো ইউজ করো, দুইটা সেন্টেন্স একসাথে যুক্ত করে তুমি একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখো। এইভাবে করে তুমি পুরো প্যাসেজটাকে শর্ট ফর্মে তোমার ভাষায় তুমি লিখবা। আচ্ছা, এখানে দেখো, যেমন তুমি সামারিটা কিভাবে শুরু করতে পারো, ফার্স্টে তুমি এভাবে লিখবা যে দ্য টেক্সট ফোকাস মেইনলি অন, অথবা দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, তারপরে প্যাসেজটা যেই সম্পর্কে বলবে তুমি ওই মানে বিষয়টা তুমি এখানে লিখবা। লিখার পরে এবার এটা হচ্ছে স্টার্টিং এর ক্ষেত্রে, যে অনেকে কিভাবে স্টার্ট করে বুঝে না, ঝামেলা হয়, তো এটা খেয়াল রাখবে, স্টার্টিং এর ক্ষেত্রে এই লাইনগুলো ইউজ করতে পারো। তারপর তোমার মতো করে যে প্যাসেজ আছে ওই প্যাসেজ থেকে তুমি পড়া, তারপরে বাকি যতগুলো অংশ আছে এগুলো তুমি লিখবা। লিখার পরে শেষে যে তুমি কি লিখবা, অ্যাট লাস্ট, সব শেষে, বা ফাইনালি, ওভারঅল, যেটা তোমার ইচ্ছা লিখতে পারো। উই ক্যান সে, আমরা বলতে পারি, দ্যাট দিস প্যাসেজ গিভস আস অ্যান ইম্পর্টেন্ট অ্যাবাউট, তারপরে যেই সম্পর্কে বলছে, যে এখানে অ্যাবাউট যে দেয়া ছিল ওইটা এখানে লিখে দেবা। রাইট? এখন দেখো, এখানে আমরা একটা প্যাসেজ রাখছি, ড্রিম নিয়ে, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার ফর থাউজেন্ড অফ ইয়ার্স, খুব ইম্পর্টেন্ট। ধরো এই সামারি আসছে, তাহলে আমরা কিভাবে লিখবো, দ্য টেক্সট ফোকাসেস মেইনলি অন ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, টাইপস, কজ অ্যান্ড এফেক্ট অফ মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইম্পর্টেন্স অফ ড্রিম। দেখছো লাইনটা কত সুন্দর করে গুছানো। আর আমরা হলে প্রথমে লিখতাম ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার ফর থাউজেন্ড অফ ইয়ার, দেখলেই কেটে দিব, অমনে করে লেখলেই কেটে দিব। তো একটু ইউনিক ভাবে লিখবা, দিস text focuses mainly on definition, characteristics, types, cause and effect, merits and demerits and importance of dream. Dreams is a representation of unconscious wishes, thoughts and imagination. Dreams may be sweet or horrible, but dream has also a real purpose of it is related to mental, emotional, physical well-being too. Main benefit of dream is that it produce new idea, thoughts in brain, but researchers do not yet understand the purpose clearly and science is trying to unravel it. কত সুন্দর ভাবে লেখা, এইভাবে কইরা এত দিন প্যাসেজ গুলা পড়ছো, যদি এই জিনিসগুলা না লিখতে পারো তাহলে সামারিতে কোনোভাবেই আশা করো না যে সামারিতে ভালো একটা মার্কস পাইবা।
বুঝতে পারছো? আশা করি বুঝাইতে পারছি। তো এইখানে খেয়াল রাখবা যে মেইন যে পয়েন্টগুলা এগুলা তোমার এখানে তুলে ধরতে হবে, হুবহু কোনো লাইন কিন্তু আমি এখান থেকে তুলি নাই। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা মানে সবচেয়ে ঝামেলাকর জিনিস, কমন পড়বো, কমন পড়বো কি পড়বো কি আইবো, দুনিয়ার সাজেশন দিয়ে রেখে দিছে। ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে তুমি ধরে রাখো ফিল ইন দ্য গ্যাপস তোমার কমন পড়ে নাই, কমন আসে নাই, তখন তুমি কি করবা? এখানে কয়েকটা টপিকের উপর ফিল ইন দ্য গ্যাপস বেশি আসে। টপিকগুলা কি কি একটু দেখি আমরা। যেমন মনে করো তোমার এডুকেশন নিয়ে, এডুকেশন টাইপের যেগুলো আছে এগুলা থেকে কোশ্চেন আসে বেশি। তারপরে ধরো ইন্টারনেট নিয়ে, তারপর ইমেইল আছে, ইমেইল নিয়ে আছে। তারপরে আছে তোমার কি বলে এটাকে, উইমেন্স কন্ট্রিবিউশন, ওমেন্স কন্ট্রিবিউশন যেটা। দেখো, ওমেন্স কন্ট্রিবিউশন, ঠিক আছে, ওমেন্স কন্ট্রিবিউশন, এই টপিকগুলা। তারপরে যেমন প্রাইজ হাইক, ঠিক আছে, প্রাইজ হাইক। তারপরে হচ্ছে তোমার সিভিক এঙ্গেজমেন্ট, এই ধরনের টপিকগুলো থেকেই তোমার ফিল ইন দ্য গ্যাপস বেশি আসে। হইতে পারে তোমার উইথ ক্লুতে আসে, উইদাউট ক্লুতে আসে। তবে এই টপিকের যতগুলা ফিল ইন দ্য গ্যাপস আছে এই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল করে নিবা, আশা করি এগুলা থেকে আসবে। তো এখন এটার ক্ষেত্রে কিছু ট্রিক্স বলি যে ফিল ইন দ্য গ্যাপস কিভাবে লিখা যায়, ফিল ইন দ্য গ্যাপস আর কিভাবে লিখতাম, ঝামেলা। হ্যাঁ, কিভাবে লিখবা খেয়াল করো। তো আর প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এই যে তোমার যে বক্সটা দেয়া থাকে, এই বক্সের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলা ভালো মতো পড়া, তুমি যতগুলা পারো। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। তোমার লিখতে হবে কয়টা? 10টা। তাহলে তুমি এখানে কি করবা, যে এই যে এই 12টা আছে এই 12টার মিনিং গুলা কি আর কোনটা কোন পার্টস অফ স্পিচ, যতটুকু পারো অতটুকু তুমি আগে আহ বুঝা নিবা যে কোনটার অর্থটা কি। যেমন এখানে দেখো ইলোকেন্ট লেখা আছে, এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ, এর অর্থ হচ্ছে প্রাঞ্জল বা বাচন শক্তি সমৃদ্ধ। ডার্কনেস, এটা হচ্ছে একটা নাউন, এর অর্থ হচ্ছে অন্ধকার। অ্যাওয়ারনেস নাউন, সচেতনতা। লার্ন ভার্ব, অ্যাটেইন ভার্ব, এনলাইটেন ভার্ব। চয়েস নাউন, ইন্টেলেক্ট অ্যাডজেটিভ, পারপাস নাউন। হিউম্যান, এটা অ্যাডজেটিভ। সেন্সিবিলিটি, এটা হচ্ছে একটা কি, নাউন। আচ্ছা, এখন দেখো যখন আমরা এগুলা বুঝে ফেলছি যে কোনটার অর্থটা কি, তখন এবার আমরা প্যাসেজটা পড়বো। ধরো এখানে আমরা একটা প্যাসেজ আছে, এখন এই প্যাসেজটা আমরা পড়ি। প্যাসেজটা পড়ার পরে এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ, এই গ্যাপের মধ্যে কোন শব্দটা বসবে, ঠিক আছে, এই গ্যাপে কোন শব্দটা হবে, এটা আমি আগে ফাইন্ড আউট করব ওই গ্যাপ এইগুলার থেকে দেখা দেখা। বুঝতে পারছো? উপরের এগুলার থেকে দেখা দেখা গ্যাপের মধ্যে কোন শব্দটা বসবে ওইটা আগে আমরা ফাইন্ড আউট করবো। চেঞ্জ করার পরে এখানে ওই যে লেখা থাকে অনেক সময় যে কিছু ওয়ার্ড কি করতে হয়, চেঞ্জ করতে হয়, চেঞ্জ করবো আমরা কিন্তু পরে। আগে গ্যাপের মধ্যে কি কি বসবে এই শব্দগুলো আগে আমরা ফাইন্ড আউট করব। যেমন প্রথমটাতে কি বসবে, এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস দো ফর্মার লার্ন, এখানে লার্ন হবে। বি নাম্বারে যে ইন্টেলেক্ট, তারপরে সি নাম্বারে হচ্ছে কি অ্যাটেন, তারপর হচ্ছে ডি নাম্বারে যে এনলাইটেন, ই নাম্বারে হবে হচ্ছে তোমার কি চয়েস, এফ নাম্বার সেন্সিবিলিটি। তারপর হচ্ছে হ্যাঁ, এরকম ভাবে আগে আমি কোন গ্যাপের মধ্যে কোন কোন শব্দটা বসবে এই শব্দগুলো আগে আমরা ফাইন্ড আউট করে নিব। করার পরে এগুলা ফাইন্ড আউট করার পরে এবার আমি দেখব যে এখানে কি কি চেঞ্জ হইতে পারে। যেমন এখানে দেখো একটা ট্রিক্স বলি, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, তিনটা পার্টস অফ স্পিচের ব্যবহার খুব বেশি হয়। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাডজেটিভ, একটা হচ্ছে তোমার নাউন, আর হচ্ছে কি ভার্ব।
আর বলছে কি ভার্ব, এই জিনিসগুলোর ব্যবহারটা একটু বেশি হয়। হ্যাঁ, যেমন গ্যাপ ওই উপরে ক্লুতে অ্যাডজেটিভ আছে, ঠিক আছে, কিন্তু এইখানে গ্যাপের মধ্যে নাউন করতে হবে, বা উপরে নাউন আছে এটাকে অ্যাডজেটিভ বানাতে হবে, উপরে ভার্ব আছে এটাকে নাউন করতে হবে, মানে মোটামুটি এই তিনটা জিনিসই কি হয় ঘুরাফিরা বেশি আসে। যেমন এখানে আমরা দেখি, ধরো উপরে গ্যাপের মধ্যে দেয়া ছিল, ওই বক্সের মধ্যে দেয়া ছিল লার্ন, বাট এখানে হয়েছে কি লার্নিং। খেয়াল করো, এখানে হয়েছে লার্নিং। কেন? কারণ এই যে ফর্মাল শব্দটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাডজেটিভ। তাহলে আমরা এখানে জানি এই যে দো হচ্ছে একটা প্রিপজিশন, প্রিপজিশন তারপরে হচ্ছে কি এখানে অ্যাডজেটিভ, তারপরে কি বসে নাউন বসে। এই কারণে এখানে একটা কি হয়েছে নাউন বসছে। বি নাম্বারে দেখো, এই যে এখানে দেখো মেন্টাল কথাটা আছে, দেখছো মেন্টাল, এই মেন্টাল কথাটা হচ্ছে একটা অ্যাডজেটিভ। মেন্টাল কথাটা হচ্ছে একটা অ্যাডজেটিভ, আর এন্ড দিয়ে সমজাতীয় শব্দগুলো বসে না, তার মানে এন্ড এর আগে যেহেতু একটা অ্যাডজেটিভ আছে, তাহলে এন্ড এর পরে যে এটাও একটা কি হবে অ্যাডজেটিভ হবে। তাহলে এইখানে ওই যে ইন্টেলেক্ট কথাটা আছে, এটাকে আমরা কি বানাই দিছি ইন্টেলেকচুয়াল বানাই দিছি, বাট এটা কি হয়ে গেছে অ্যাডজেটিভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। সি নাম্বারে দেখো হেল্পস টু, টু এর পরে কি হয় ভার্ব ওয়ান বসে, তাহলে যে উপরে অ্যাটেইন আছে আমরা কি করব অ্যাটেইন লিখে দিব। ডি নাম্বার আছে ইজ সো সাকসেস ড্যাশ অ্যান ইন্ডিভিজুয়াল, সাকসেস এনলাইটেন, ঠিক আছে এনলাইটেন, এখানে একটা কি হবে ভার্ব বসছে। তারপর ই নাম্বার আসো টু মেক রাইট ড্যাশ, রাইট যদি এখানে একটা অ্যাডজেটিভ হয় তাহলে এখানে একটা কি হবে নাউন হবে, অবশ্যই একটা নাউন বসবে, তাহলে যে এখানে কি হবে চয়েস। তারপরে ইট এনেবল আওয়ার মাইন্ড এন্ড রিফাইন্স আওয়ার, আওয়ার হচ্ছে একটা পসেসিভ, পসেসিভের পর অলওয়েজ নাউন বসে, তাহলে ওইখানে ওই যে সেন্স, সেন্স আছে, সেন্সটাকে যদি আমরা নাউনে কনভার্ট করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে সেন্সিবিলিটি। তাহলে যে এখানে কি আসলো এফ নাম্বারে পসেসিভের পরে এখানে নাউন আসবে সেন্সিবিলিটি। ক্লিয়ার কথাটা? তারপরে দেখো আউটলুক অ্যান্ড রিমুভস ড্যাশ অ্যান্ড রিমুভস, রিমুভ হচ্ছে একটা ভার্ব, তাহলে এখানে যদি অবজেক্ট হয় শেষে একটা কি বসবে নাউন বসবে, তাহলে এখানে রিমুভ কি হবে প্যারোসিলিয়াম, রিমুভ কি প্যারোসিলিয়াম। তারপরে আসি আমরা এইচ নাম্বারে, ইট হেল্পস আস টু বি, টু বি কি হবে অ্যাওয়ার, ঠিক আছে টু বি অ্যাওয়ার। তারপরে এখানে আসি আমরা উইথ অ্যান্ড ড্যাশ, এই যে অ্যান হচ্ছে একটা আর্টিকেল, এইটা হচ্ছে প্রিপজিশন, তাহলে দুইটার মাঝখানে এখানে একটা কি আসবে নাউন আসবে, ঠিক আছে, তাহলে এই যে হচ্ছে এলোক্যান্স। এরপরে আসি হচ্ছে আমরা যে নাম্বারে, ডি একটা আর্টিকেল, তারপরে গ্যাপ, এরপরে প্রিপজিশন, তাহলে আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে এখানে কি আসবে একটা নাউন বসবে। তো উপরে ডার্ক ছিল, এটাকে আমরা কি বানাইছি ডার্কনেস। আশা করি আমি কি বলছি কথাটা বুঝতে পারছো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের উপরের ক্লুগুলার বাংলা বের করা, তারপরে কোন গ্যাপের মধ্যে কোন শব্দটা বসবে এটা ফাইন্ড আউট করে এটা বসানো, তারপরে এটা গ্রামাটিক্যাল ওয়েতে যদি কোনোটা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এটাকে চেঞ্জ করব। তবে চেঞ্জ করার ক্ষেত্রে তিনটা বলছে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেটিভ, আর একটা হচ্ছে কি ভার্ব, এই তিনটা জিনিস বেশি কাজ করে এখানে, হ্যাঁ এগুলা খেয়াল রাখবা। আর যেহেতু উইথ ক্লু নিয়মটা বলছি, উইদাউট ক্লুটা অনেকটাই সেম একই রকম, ওটাতে ক্লু দেয়া থাকে না, এটাতে ক্লু দেয়া থাকে, তবে উইদাউট ক্লু যেটা, উইদাউট ক্লুতে তোমার বেশিরভাগই থাকে প্রিপজিশনাল ইউজটাই বেশি থাকে, প্রিপজিশন ভার্ব এগুলা ইউজ থাকে বেশি, তো ওইটা খেয়াল রাখবা। নিয়ম একই, তাই ওই জন্য আমি আর উইদাউট ক্লুটা দেখাইলাম না। এবার আসি রিয়ারেঞ্জের মধ্যে, দেখো রিয়ারেঞ্জ মানে যারা এ প্লাস পাইতে চাও তাদের জন্য রিয়ারেঞ্জটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তবে কি রিয়ারেঞ্জ লেখার ক্ষেত্রে আমরা সব সময় চিন্তা করে যাই আরে আমার হলে একজন তো পারবই, একজন থেকে একটু দেখে লিখে নিব, সমস্যা নাই, ঠিক আছে একজনের থেকে কি করবো দেখে লিখে নেবো, এই ধরনের চিন্তা ভাবনা করে যায় না। তোমার হলে কেউ নাও পারতে পারে, একটা কড়া গার্ড পড়তে পারে, তখন কি করবা 10টা নাম্বার ছুইটা গেলে এ প্লাসও শেষ। রিয়ারেন্স প্রথম হচ্ছে পরীক্ষার আগে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, পরীক্ষা তো কালকাই, কি প্র্যাকটিস করো যতটুকু পড়ছো প্রত্যেকটা লাইন অর্থ সহ বুঝবা, বাংলা বোঝার চেষ্টা করবা, এরপর অর্থ ঘটনার ধারাবাহিক অনুযায়ী সেন্টেন্স গুলা লেখার চেষ্টা করবা। এখানে দুই ধরনের রিয়ারেঞ্জ হয়, একটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল স্টোরি আর
কোনো ব্যক্তির জীবন কাহিনী কেন্দ্রিক, আরেকটা হচ্ছে কি এডুকেশনাল স্টোরি, শিক্ষামূলক কোনো গল্প থাকে আর কি। তো এই যে দেখো, এই মেথডটা কিন্তু আমরা ইউজ করি না, কখনোই কিন্তু আমরা এই মেথডটা ইউজ করি না। অনেকে যায় কি করি, স্টুডেন্ট আমার জ্বালায় ফেলতেছে সাজেশনাল লিখতে। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো 1 2 3 এখানে আমরা বক্সটা অবশ্যই করব। বক্সটা 10 পর্যন্ত লেখার পরে পুরাটা প্যাসেজ আমরা ভালো মতো পড়বো, পইরা তারপরে এখানে ধরো আমার প্রথম লাইন হচ্ছে এখানে কি, ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ ফক্স ইন আ ফরেস্ট, তাহলে এখানে আমি এফ নাম্বার লিখবো। তারপরে হচ্ছে কি, মানে এই যে এরকম ভাবে ধরো প্রথম হচ্ছে ভি নাম্বার, হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি লিখবো, ভি নাম্বারটা লিখবো। তারপর হচ্ছে কি আই, মানে 1, তারপরে হচ্ছে কি এই 9, তারপর হচ্ছে এইভাবে সিরিয়ালি আমার যা যা আসবে এগুলো আমি কি করব, ওই বক্সের মধ্যে বসায় দিব। ঠিক আছে, বক্সের মধ্যে সিরিয়ালি বসাবো। আর এখানে আমাদের যে ভুলটা হয় সেটা হচ্ছে আমরা এই যে এই জায়গাটার মধ্যে অনেক ঘষা মাজা করি, এখানে আইসা খুব বেশি ঘষা মাজা করি। কি করি, যে এইটার মধ্যে এফ একবার লিখছি, লিখে আবার কাটছি, ঠিক আছে, এফ হয় নাই, আবার এখানে অন্য একটা নাম্বার আবার লিখছি, আবার কাটছি, এর এই জায়গার মধ্যে যে আমি অ্যান্সারটা লিখছি, সঠিক অ্যান্সারটা, আসলে সঠিক কোনটা এটা বুঝাই মুশকিল। একটা ভুল হলে কিন্তু অনেকগুলা ভুল যায়, এটা খেয়াল রাখবা। তো এখানে তুমি আগে পেন্সিল দিয়ে লিখবা, পেন্সিল দিয়ে লেখা, তারপরে যখন তুমি শিওর হইবা তখন ওটার উপরে কলম দিয়ে লেখা দাও, বা ওটারে মুইছা কলম দিয়ে লেখা দাও। হয়তো কয়েক সেকেন্ড সময় লাগতে পারে লিখতে, এটা আহামরি কোনো কিছু না। অবশ্যই এটা লিখার পরে প্যাসেজটা সুন্দর মতো এখানে সামারি আকারে তুলে ধরবা, পুরাটা একটা প্যাসেজ সুন্দর মতো লিখে দেবা। রিয়ারেঞ্জের ব্যাপারটা ক্লিয়ার। আর রিয়ারেঞ্জে কি কি আসতে পারে, স্টোরি পড়ছো না, ওই স্টোরি আর রিয়ারেঞ্জ অনেকটা ঘুরা ফিরা একই রকম। ওই স্টোরি আর রিয়ারেঞ্জ গুলা একবার পড়লে ওইখান থেকেই প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, গ্রাফ এন্ড চার্ট। গ্রাফ এন্ড চার্টের মধ্যে আইলে নিয়ম আছে কোনো, কিভাবে লিখবো? হ্যাঁ, অবশ্যই কিছু নিয়ম আছে। দেখো এই জিনিসগুলো তো সবার মুখস্থই আছে, এই জিনিসগুলো আগে মুখস্থ করে নেবা। যখন আমরা একটা সেন্টেন্সে ভার্ব ব্যবহার করব তখন যদি একটা বার থেকে আরেকটা বারে কোনো কিছু বাড়ে, তাহলে আমরা এইগুলা ব্যবহার করব, ইনক্রিজ, গ্রো, ক্লাইম্ব, রাইজ। কমলে ডিক্রিজ, ডিক্লাইন, রিডিউস, ফল। যদি কমেও নাই বাড়েও নাই সেক্ষেত্রে আমরা কি লিখবো, রিমেইন কনস্ট্যান্ট, স্ট্যাটিক, স্টেবল, ঠিক আছে, স্টেডি, এই জিনিসগুলো আমরা লিখবো এখানে। তো এরপর আসি কিছু অ্যাডভার্বের ব্যবহার। মনে করো যে একটার থেকে আরেকটা পরিবর্তন হইলে এখানে কি হবে, দেখো আমি জিনিসটা একটু ক্লিয়ারলি তোমাদের বুঝাই, মনোযোগ দিয়ে দেখো, যদিও টাইম একটু বেশি লাগতেছে, সমস্যা নাই, তো মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো এখানে একটা, মানে ধরো এটাতে লিখছে কি মোবাইল ফোন ইউজার, আবার দুইটা, এটা সুন্দর হইতেছে না মনে হয়, খেয়াল করো। ধরো এখানে একটা বার আছে, তারপরে এরপরে এখানে একটা আছে, তারপরে ধরো এই জায়গাতে একটা আছে। সাপোজ মনে করো এটা হইতেছে তোমার 5%, এটা হইতেছে 4, এটা হইতেছে 6, এটা হইতেছে তোমার 2000, মানে 2000, এটা হচ্ছে 2001, এটা হচ্ছে 2002। হ্যাঁ, এখন ধরো এটা হচ্ছে কি নাম্বার অফ মোবাইল ফোন বা ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ। তাহলে তুমি এই জিনিসগুলো কিভাবে লিখবা, যেটা আমি বললাম নিয়মটা কি, দেখো প্রথমে এখানে খেয়াল করবা, প্রথমবার যেটা প্রথমে তুমি লিখবা কি, দেখো এখানে আমরা একটা গ্রাফ এখানে দিছি, হ্যাঁ, এই গ্রাফটা খেয়াল করো। গ্রাফটার মধ্যে দেখো এই যে 2000, হ্যাঁ 2000 সালে কত পার্সেন্ট, 40, তার মানে এই যে এই জায়গার মধ্যে
এই যে 2000 এটা হচ্ছে আমার ইয়ার, ঠিক আছে, এটা হচ্ছে কি ইয়ার। আর এইটা হচ্ছে আমার নাম্বার ইউনিট। এটা কি বললাম? নাম্বার ইউনিট। এটা হচ্ছে বছর, এটা হচ্ছে নাম্বার ইউনিট। হ্যাঁ, আচ্ছা কেন বললাম, কারণ এই যে একটু দেখো এখানে, এখানে আমরা একটা স্ট্রাকচার, একটা সেন্টেন্স লেখার স্ট্রাকচার দিয়েছি। তুমি প্রথমে কিভাবে শুরু করবা, কিভাবে লিখবা, ধরো এটা আসছে, এখন তুমি ফার্স্ট লাইন লিখবা, উপরে লেখা থাকে না দ্য গ্রাফ শোজ, এই যে দেখো দ্য গ্রাফ বিলো ডেসক্রাইব দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। তুমি শুধু এখানে বিলো কথাটা বাদ দিবা, বিলো কথাটা বাদ দিয়া তুমি লেখা দ্য গ্রাফ ডেসক্রাইব বা শোজ, যেটাই লেখা থাকে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ফ্রম 2000 টু 2020। এতটুকু লেখার পরে তখন তুমি কি লিখবা, প্রথম প্রথম লাইন লিখতে হবে, তাহলে কি লিখবা, ফার্স্ট অফ অল। এখানে কিছু কানেক্টিভ ব্যবহার করবা, যেমন প্রথম লাইন লেখার ক্ষেত্রে তুমি কি ইউজ করতে পারো, ফার্স্ট অফ অল। লেখার ক্ষেত্রে তুমি এবার কি আনবা, সাবজেক্ট। তো প্রথম যে লাইনটা, এটার মধ্যে তুমি কি করবা, এই যে আমরা যে স্ট্রাকচারটা লিখছি এটা হচ্ছে দ্বিতীয় লাইন থেকে শুরু করবে এভাবে। আর প্রথম লাইনে তুমি প্রথমে সাবজেক্ট লিখবা, যেই সাবজেক্ট লিখবা সাবজেক্টটা অবশ্যই নাউন ফর্মে হবে, তারপর একটা ভার্ব হবে, ঠিক আছে, ভার্বটা অবশ্যই একটা বি ভার্ব, ঠিক আছে, কি বলছি, অবশ্যই একটা বি ভার্ব। তারপর হচ্ছে নাম্বার ইউনিট, কি লিখবা, নাম্বার ইউনিট, তারপর হচ্ছে ইয়ার, নাম্বার ইউনিট তারপরে কি ইয়ার। নাম্বারের আগে ধরো এখানে আসছে কি, প্রথম বারটা আমরা বলবো যে 2000 সালে কত ছিল, 5% ছিল। তাহলে প্রথমে কি, দ্য নাম্বার অফ মোবাইল ফোন বা ইন্টারনেট ইউজার, তাহলে সাবজেক্ট হিসাবে আমরা ওই পুরাটাই লিখবো, যে দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার বা ইন্টারনেট ইউজার। অবশ্যই এটা পাস্টের, এজন্য বি ভার্ব হিসাবে এখানে আমরা কি আনবো, ওয়াজ, কি আনবো, ওয়াজ। তাহলে দ্য নাম্বার অফ মোবাইল ফোন বা ইন্টারনেট ইউজার ওয়াজ, কি লিখবো, তারপরে নাম্বার ইউনিট বলছি আমি, তাই না, নাম্বার ইউনিট, নাম্বার কি আছে 5, তাহলে কি হবে 5%, 5% ইন কত সালে, 2000, 2000 সালে। প্রথম লাইন ক্লিয়ার। এবার দ্বিতীয় লাইন থেকে আমি আবার আমার এই স্ট্রাকচার ফলো করব, প্রথমে সাবজেক্ট আসবে, তবে এখানে যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কি হবে, প্রোনাউন ফর্মে হবে, কি হবে, প্রোনাউন ফর্মে। যেমন এখানে আমরা কি লিখছি, দ্য নাম্বার অফ মোবাইল ফোন বা ইন্টারনেট ইউজার, তাহলে এর প্রোনাউন ফর্ম হিসেবে এখানে কি বসাইবা, ইট, কি বলছি এখানে, ইট বসবে। তারপরে এবার আসি ভার্বের ক্ষেত্রে, যে ভার্ব এখন আমরা এই ভার্বগুলা ব্যবহার করব, যেমন 2000 থেকে 2001, এখানে যদি আমরা দেখি এটা 5%, এটা হচ্ছে 4%, তাহলে এটা কি বাড়ছে না কমছে, অবশ্যই কমছে। যদি কমে তাহলে আমরা এই ভার্বগুলা ব্যবহার করব, সবগুলাই কমের ক্ষেত্রে বসে। তবে যদি এমন হয় যে প্রথমটার থেকে দ্বিতীয়টা কমছে, তুমি একবার ডিক্রিজ ব্যবহার করছো, আবার দ্বিতীয় থেকে তৃতীয়টা কমছে, আবার ডিক্রিজ ব্যবহার করছো, বারবার একই শব্দ আসতেছে না, তা বারবার যাতে একই শব্দ না আসে, এজন্য এক এক ক্ষেত্রে তুমি এক একটা ওয়ার্ড ইউজ করবা। কথা বোঝা গেছে, এক এক ক্ষেত্রে এক এক রকমের ওয়ার্ড ইউজ করবা, এজন্য এখানে কিছু ভেরিয়েশন দেওয়া হয়েছে তোমাদের, এগুলো মুখস্থ করে নিবা। তো যেটাতে ছিলাম আর কি, প্রথমে আমরা কি লিখবো, ইট, তাহলে এটার থেকে এটা কি হয়েছে, এটার থেকে এটা কমছে, তাহলে কমলে কি হবে, ডিক্রিজ, তাহলে আমরা কি লিখবো, ইট ডিক্রিজড, ইট ডিক্রিজড, এটা কমছে। এরপরে কি হবে, অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব, এখন দেখো তো 5% থেকে 4%, মানে ধীরে ধীরে পরিবর্তন যদি হয় তাহলে এখানে গ্র্যাজুয়ালি, মডারেটলি, দ্রুত পরিবর্তনে র্যাপিডলি, শার্পলি, খুব ধীরে পরিবর্তনে স্লোলি, স্লাইটলি, মিনিমালি, এই ওয়ার্ডগুলো ইউজ করবা। তো এখানে যেহেতু ধীরে পরিবর্তন হয়েছে, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করবো, ধরো আমরা গ্র্যাজুয়ালি ব্যবহার করবো, তাহলে কি লিখবো, ইট ডিক্রিজড। লাইনটা আমি ক্লিয়ার করে লিখি তোমাদের, হিবিজিবি হয়ে গেছে তো, বুঝতে সমস্যা হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি লিখব, প্রোনাউন, তাই না, তাহলে প্রোনাউন কি হচ্ছে, ইট, কি হয়েছে, এটা কমছে, তাহলে হবে ডিক্রিজড। কিভাবে কমছে, গ্র্যাজুয়ালি কমছে,
তাহলে ইট ডিক্রিজড গ্র্যাজুয়ালি, তাহলে এখানে গেল আমার সাবজেক্ট, তারপরে গেল কি ভার্ব, এরপরে বসাইলাম কি আমি অ্যাডভার্ব। এখন আসবে কি ফ্রম, কি লিখবো ফ্রম, ফ্রমের পরে নাম্বার ইউনিট, তাহলে নাম্বার ইউনিট কত এখানে 5%, 5%। তারপরে কি হবে ইন, লিখে টাইম, ইট ডিক্রিজড, সরি এখানে 5% না এখানে 4% হবে, ইট ডিক্রিজ গ্র্যাজুয়ালি ফ্রম 4% ইন কত সালে, আচ্ছা ফ্রম আর টু জিনিসটা বলি, ধরো এই যে এটা প্রথমে এটা হচ্ছে দ্বিতীয়, তাহলে এটা কি হবে এটা থেকে এটা তে, মানে এটা হচ্ছে ফ্রম এটা হচ্ছে কি টু, আবার এখান থেকে যখন এখানে যাবে তখন এটা হবে ফ্রম এটা হবে কি টু। তাহলে আমরা এখান থেকে এখানে যেহেতু যাচ্ছি, ভেজাল লেগে গেছে, তাহলে এই ডিক্রিজড আবার লিখতেছি দেখো, তাহলে কি হবে ইট ডিক্রিজড, it decreased gradually, আসলে মাথা অটো এয়ার হয়েছে সারাদিন সকাল থেকে পড়াইতেছি তো, it decreased gradually from হচ্ছে এটা, তাহলে decreased gradually from 5% in 2000 to 4% in 2001, কথাটা বুঝছো? তাহলে সাবজেক্ট বসাইলাম, ভার্ব বসাইলাম কমছে যেহেতু, তারপরে অ্যাডভার্ব বসলো, তারপরে ফ্রম হচ্ছে যেটার থেকে যেটা, মানে এখান থেকে আমি এখানে গেছি তার মানে এটা ফ্রম এটা টু, আবার এখান থেকে এখানে গেলে এটা হবে ফ্রম এটা হবে টু, তাহলে এখান থেকে এটা কমছে যেহেতু ইট ডিক্রিজ গ্র্যাজুয়ালি ফ্রম 5% ইন 2000 টু 4% ইন 2001, আবার যখন আমরা 2002 তে যাব তখন আবার 2001 এর সাথে আমি এটাকে কি করব কম্পেয়ার করব, তো এইভাবে যতগুলা বার থাকবে অতগুলা আমি এইভাবে করে কি করে দিব এটাকে ডেসক্রাইব করে দিব, দ্যাটস ইট, এখানে আর ঝামেলার কোনো কিছুই নেই। আর ওই যে পাই চার্ট যদি আসে, পাই চার্টের মধ্যে তোমাদের অনেক ধরনের নিয়ম দেখাইছি আগেও, আর ওইরকম ভাবে কোনো আহামরি স্ট্রাকচার নাই যে এই স্ট্রাকচারটা দিয়া তুমি একদম যেই কোনো পাই চার্ট আসলে তুমি লিখতে পারবে, তবে এবার বার চার্ট আসার সম্ভাবনাটাই কি বেশি। এই অ্যাডভার্ব গুলো মুখস্থ করে নেবে, আর ওই যে আমরা বললাম যে প্রথম লাইনে আমরা ফার্স্ট অফ অল ব্যবহার করব, তারপরটা দেন, এরপর আফটার দ্যাট, তারপর লেটার, এইভাবে করে আমরা লাইনগুলোর শুরুতে এই কানেকটিভ গুলো আমরা ব্যবহার করব, তাহলে খুব সুন্দর মতো গ্রাফটা আমরা কমপ্লিট করতে পারি, যাতে এরকম বোঝা না যায় যে তুমি কোনো একটা ছকের মধ্যে ফালায়া তারপরে গ্রাফটা লিখছো, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এরপরে হচ্ছে স্টোরি, লাস্ট আমরা স্টোরির দিকে আসি। তো স্টোরি নিয়ে আর কি বলবো, এখানে তোমাদের যে সাজেশনগুলো দেয়া হয়েছিল এগুলোর মধ্যে আমি কয়েকটা বলি দেখো, মানে আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়, এই যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, মোস্ট ইম্পর্টেন্ট এবার আসতে পারে, ঠিক আছে খেয়াল রাখবা, আসতে পারে। তারপর হচ্ছে তোমার ফেমাস অ্যাস্ট্রোলজার, তার থেকে বেশি দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, হ্যাঁ খেয়াল করে যে স্লো স্টাডির কথা বললাম, তারপরে যে লায়ন অ্যান্ড দ্য মাউস, গ্রাফসার সাওয়ার, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট লাগতেছে আমার কাছে, তারপর গ্রাফসল লোসল, তারপর হচ্ছে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, অনেস্ট উডকাটার। তবে এবার তোমাদের ট্র্যাডিশনাল স্টোরি যেগুলা এগুলার আসার পসিবিলিটি বেশি, হ্যাঁ ট্র্যাডিশনাল স্টোরিটা আসার পসিবিলিটি বেশি, ক্রিয়েটিভ স্টোরি এবার আসার পসিবিলিটি কম। তারপরে এখানে দেখো যে পাইট পাইপার অফ হ্যামিলন, ঠিক আছে এটা পড়বা। মোটামুটি এখানে যে কয়েকটা দিছি আশা করি ইনশাল্লাহ কমন পড়বে। আমার এই যে দেখো এটা আমার কাছে এখানে 23 নাম্বার আইসা পড়ছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দেওয়া আছে, ডাভেনান্ট, ঠিক আছে একটা ওয়ান শট কথা বলি দেখো আমার কাছে যেটা মনে হয়, এই যে ডাভেনান্ট একটা, তারপরে হচ্ছে তোমার আহ এই যে ট্রিকি মাঙ্কি দুইটা, তারপরে গ্রাফসার সাওয়ার,
এইটা, তারপর হচ্ছে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট ভালো মতো দেখে নিবা, এগুলো থেকে কমন আসতে পারে। এবার আসি হচ্ছে ইনফর্মাল লেটার। আচ্ছা, ইনফর্মাল লেটার ওইরকম কঠিন আহামরি কোনো কিছু দেয় না। এখানে 3 স্টার যেগুলো আছে এগুলা, যেমন প্রথমে আমি দেখছি বেনিফিট অফ রিডিং নিউজ পেপার আসতে পারে, বেনিফিট অফ আর্লি রাইজিং থাকে, মানে বেনিফিট টাইপের কোনো কিছু যদি আসে একই টাইপের ধরতে গেলে জিনিসগুলো। তারপরে এখানে আছে তোমার যেমন প্রোগ্রেস অফ স্টাডি, ইম্পর্টেন্ট আছে এই একটা, প্রোগ্রেস অফ স্টাডি এটা, অ্যাবাউট প্রিপারেশন এইচএসসি এক্সাম, কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস ইন এইচএসসি এক্সাম, অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এইচএসসি এক্সাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এখানে আছে দেখো, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, তারপরে হচ্ছে থ্যাঙ্কিং ফর নাইস বার্থডে গিফট, থ্যাঙ্কিং নিয়ে যদি আসে, তারপরে যে অ্যাডভাইজিং হিম বা ইয়োর ব্রাদার টু স্টাডি রেগুলারলি অ্যান্ড ডো নট অ্যাডপ্ট আনফেয়ারনেস ইন দ্য এক্সামিনেশন, ঠিক আছে। এই জিনিসগুলা, এই টপিকগুলা থেকে এখানে যে 3 স্টার গুলা দেওয়া আছে মোটামুটি এই জিনিসগুলা, আবার এই যে দেখানো এই 3 স্টার যেগুলা দেওয়া আছে বা এই সাজেশনটা পুরো আমার পেজের মধ্যে দেওয়া, এগুলা দেখে দেখে পড়ো, আশা করি এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। আজকে আমি আবারও সবাইকে, সবার কাছে আন্তরিকভাবে খুব দুঃখিত যে আমি লাইভ ক্লাসটা নিতে পারলাম না। তারপর আমি যতটুকু চেষ্টা করছি তোমাদের জিনিসগুলা বুঝায় দেওয়ার জন্য। সেকেন্ড পাওয়ার পরীক্ষা আছে, অবশ্যই সেকেন্ড পাওয়ার পরীক্ষার জন্য চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আর কমন পড়বে এই ধরনের চিন্তা ভাবনা করে পরীক্ষার হলে কখনোই যাইবা না। যেগুলা পড়ছো আশা রাখবা যে এখান থেকে পরীক্ষাতে আসতে পারে, যদি নাও আসে তাহলেও আমি যা আসবে আমি ভালো মতো লিখতে পারবো ইনশাআল্লাহ। এই ধরনের অ্যাবিলিটি নিয়ে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে, সবার পরীক্ষা ভালো হোক, সবাই পরীক্ষাতে প্লাস পাও। হ্যাঁ, এটাই আহ আশা করি, সবার পরীক্ষাটাই ভালো হবে ইনশাআল্লাহ। সবাই ভালো মতো পরীক্ষা দিও, পরীক্ষাতে কাটাকাটি কম করবা, টাইম মতো পরীক্ষার হলে যাইবা। সময় পাইলে ভিডিওটা দিলাম, ভিডিওটা একটু দেখে নিও। জানি অনেকে পড়তেছো আবার অনেকে ঘুমায়ও গেছো, যারা একটু সময় পাও যদি সকালে রিভাইজ করার ক্ষেত্রে একটু প্যাসেজগুলা এগুলা একটু দেখা যায়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভ কামনা রইলো। আসসালামু আলাইকুম। আরো আমার চ্যানেলটা যারা এখনো ইংলিশ ইনোভেশন পেজটা যারা এখনো ফলো করনি অবশ্যই আমাদের পেজটা ফলো করবে, আর পোস্টগুলোতে লাইক দিয়ে যাবে, আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কোনো টপিক জানার দরকার হইলে, কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই ইনবক্সে মেসেজ করবে, আশা করব তোমাদের ওই টপিক অনুযায়ী ভিডিও প্রোভাইড করার জন্য। পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।